আজকে আমরা তাপ চ্যাপ্টারের কিছু নিউমেরিক্যাল প্রবলেমস দেখে নেব। আমাদের এমনি তাপ চ্যাপ্টারে যা আছে তা বাকি অসুবিধা হয় না। অঙ্কগুলোতে তোমাদের আমি দেখেছি যে অঙ্কগুলো করতে অসুবিধা হয়, সেই জন্য আজকে আমি শুধু অঙ্কের উপরেই পুরো চ্যাপ্টারটা নিচ্ছি। তো আমাদের তাপে যে সূত্রগুলো আছে সেগুলো আমি আগে লিখে নিয়েছি। H ইকুয়ালস টু ms T2 মাইনাস T1। m হলো ভর, s হলো আপেক্ষিক তাপ, T2 মাইনাস T1 হলো উষ্ণতার পার্থক্য, h তাপ, এগুলো তোমরা সবাই জানো। m1 s1 ইন্টু T1 মাইনাস T ইকুয়ালস টু m2 s2 T মাইনাস T2, যেখানে T1 ইজ গ্রেটার দেন T ইজ গ্রেটার দেন T2। এটা হলো ক্যালোরিমিতির মূলনীতি। H ইকুয়ালস টু ml, এটা হলো আপেক্ষিক তাপের ক্ষেত্রে, আপেক্ষিক লীন তাপের ক্ষেত্রে। এটা লীন তাপ, যখন অবস্থার পরিবর্তনের লীন তাপ আমরা মাপবো তখন এই সূত্রটা আসবে। H সমান ml, m হলো ভর আর l হলো আপেক্ষিক লীন তাপ। SI আর CGS এ এখানে এককটা লিখে দিয়েছি। W ইকুয়ালস টু JH, যখন তাপ আর কার্য, তাপ থেকে কার্য করা হয় বা কার্য থেকে তাপ উৎপন্ন হয়, সেই ক্ষেত্রে এটা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে এর ভ্যালু এটা, আর এসআইতে জে এর ভ্যালু 1। আচ্ছা, এবারে আমরা কিছু কিছু অঙ্ক দেখে নিই। প্রথমে যেটা আছে সেটা দেখি, 50 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে। তাহলে এখানে দেখো তাপ আর কার্য এই দুটো কথা আছে, তাহলে তাপের থেকে কার্য উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা কোন সূত্রটা নেব? W ইকুয়ালস টু JH, এই সূত্রটা নেব। তাহলে জে এর ভ্যালু আমরা বসাবো 4.2 জুল পার ক্যালোরি, এখানে ক্যালোরি আছে ইন্টু 50 ক্যালোরি, তাহলে ক্যালোরি কেটে গেল, থাকলো পড়ে জুল। তাহলে এই দুটো গুণ করব, 0 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 4 5 20 1 21, দশমিক বসলো, কেটে গেল এত জুল। তাহলে উত্তর হবে 50 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 210 জুল কার্য করতে হবে। তারপরের অঙ্কটা দেখে নিই। 10 গ্রাম ভরের কোনো বস্তুর তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 12 ক্যালোরি তাপের প্রয়োজন। বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ কত? তাহলে এটা কোন সূত্র থেকে নেব? দেখো একটা উষ্ণতার পার্থক্য আছে আর ভর বলে দিয়েছে, তাপের পরিমাণ বলে দিয়েছে, তাহলে একদম প্রথম সূত্রটায় চলে যাবে। H ইকুয়ালস টু ms T2 মাইনাস T1, এই সূত্রটায় চলে যাব। তাহলে এই সূত্রটা লিখে ফেলি, H ইকুয়ালস টু ms T2 মাইনাস T1। তাহলে H বলে দিয়েছে এখানে 12, m বলে দিয়েছে 10, s বের করতে হবে, রাখলাম এসটাকে, T2 বলে দিয়েছে 35 আর T1 হলো 25। তাহলে এখানে 12 সমান 10 গুণ s গুণ 10, তাহলে s সমান 12/100 বা 0.12 এত ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড বা গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। সবসময় যে উত্তর বেরোবে উত্তরের সাথে সঠিক এককটা লেখার চেষ্টা করবে, কিন্তু একক না লিখলেও কিন্তু নাম্বার কাটা যায়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড, পরের কোশ্চেনটা দেখে নিই, কোশ্চেন নাম্বার 3। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা 30 গ্রাম বরফকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা 200 গ্রাম জলের মধ্যে ফেলা হলো। তাতে করে কি হলো? সম্পূর্ণ বরফ গলে গেল। মিশ্রণটির অন্তিম উষ্ণতা কত হবে? এটা দেখে নিই। তাহলে এখানে দুটো ধাপে আছে, দেখো, প্রথমে বরফ থেকে জল হয়েছে, তারপরে সেই জলটার উষ্ণতা কম ছিল, কম উষ্ণতার জল আর বেশি উষ্ণতার জল একসাথে মিশে একটা অন্তিম উষ্ণতা এসেছে। তাহলে দুটো ধাপে আমরা করব। প্রথমে বরফ থেকে জল হয়েছে মানে অবস্থার পরিবর্তনের সূত্রটা আমরা নেব। লীন তাপ, আপেক্ষিক লীন তাপের সূত্র। বরফ ছিল 30 গ্রাম, আর বরফ থেকে জল হওয়ার জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা জল হবে। এর জন্য লীন তাপ কত লাগবে? 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে 3 8 24, 2400 ক্যালোরি তাপ লাগলো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল হতে। এবারে এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, সেটা 30 ডিগ্রি সেন্টিগ্রেডের জলের সাথে উষ্ণতার পরিবর্তন করবে। তাহলে এখানে আসলো কি? ক্যালোরিমিতি। ক্যালোরিমিতির সূত্রটা
আচ্ছা, যেহেতু এখানে জলটা একই আছে তাহলে H ইকুয়ালস টু এম এস T2 মাইনাস T1। H আমরা পেয়েছি 2400 ক্যালোরি, M হলো 200 গ্রাম জল, S হলো 1, T2 হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর উষ্ণতা, অন্তিম উষ্ণতা কত হবে সেটা আমরা বের করব। নিশ্চয়ই বরফ ফেললে জলের উষ্ণতাটা কমে যাবে কিছুটা, 30 ডিগ্রি থেকে কম হবে। তাহলে এখানে আমরা 0 কেটে দিলাম, 2 দিয়ে 24 কাটলাম, এটা হলো 12। তাহলে 30, এটা এদিকে নিয়ে আসলাম, 30 মাইনাস টি সমান 12, তাহলে টি সমান 30 মাইনাস 12, দ্যাট ইজ 18 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অন্তিম উষ্ণতা হবে 18 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরের অঙ্কটায় চলে আসি। 6720 জুল তাপ প্রয়োগে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কত ভরের বরফ গলানো সম্ভব? তাহলে এখানে দেখো তাপের সাথে এত জুল তাপ প্রয়োগে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কত বরফ গলানো সম্ভব। তাহলে এখানে একটা তাপ ও কার্যের সম্পর্ক আসছে। তাহলে W ইকুয়ালস টু JH। W এখানে সম্পূর্ণটা, কার্যটা সম্পূর্ণ তাপে পরিণত হয়েছে, (4.2 into H) সমান 6720। 4.2 পয়েন্টটা তুলে দিলাম, এখানে 10 আসলো। তাহলে এখানে 7 দিয়ে কাটলে 6 7 42, 6 আবার 7 দিয়ে কাটলে 160, তাহলে 1600 ক্যালোরি। এই যে তাপটা উৎপন্ন হলো সেইটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কত ভরের বরফকে গলাবে, H সমান ml। এইটা হলো তাপ আমরা পেয়েছি, এমটা আমরা জানি না কত ভর, বরফ গলনের লিন তাপ 80। তাহলে এখান থেকে আমরা পাবো m ইকুয়ালস টু, এটা কাটবো 20, তাহলে উত্তর হলো 20 গ্রাম। 20 গ্রামের বরফকে গলানো যাবে এত তাপ প্রয়োগে। তারপরের কোশ্চেনটা দেখি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 20 গ্রাম বরফকে 400 ক্যালোরি তাপ দিলে কি হবে? আচ্ছা, তাহলে আমরা দেখি, আমরা যদি 400 ক্যালোরি তাপ দিই, H ইকুয়ালস টু ml, এই সূত্র থেকেই আসছি, 400 ক্যালোরি তাপ দিলাম, তাহলে এমটা কত ভরের, যদি আমরা পুরো বরফটাকে গলাতে চাই তাহলে 20 গ্রাম বরফ, তাহলে এল আমি জানি 80, তাহলে 8 দুগুণে 1600 ক্যালোরি তাপ আমার লাগবে, এটা আমি জানি। কিন্তু আমাকে দিয়েছে 400 ক্যালোরি, তাহলে পুরো বরফটা গলবে না, কিছুটা বরফ থাকবে, তাহলে এমটা আমাকে বের করতে হবে। 80 আমরা জানি আপেক্ষিক লিন তাপ বরফ গলনের, তাহলে এখান থেকে আমি এম বের করব। এটা কেটে যাবে, 8 5 40, তাহলে 5 গ্রাম। 5 গ্রাম বরফ গলবে আর বাকি বরফটা বরফই থাকবে, মানে 5 গ্রাম এখানে 5 গ্রাম বরফ লিখে দিই, 5 গ্রাম বরফ গলে যাবে, বাকি 15 গ্রাম বরফ থাকবে। 20 গ্রাম বরফ মোট ছিল। আচ্ছা, পরের কোশ্চেনটায় আসি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 খণ্ড বরফকে কত উচ্চতা থেকে ফেলা হলে ভূমিতে আঘাতের ফলে বরফখণ্ডটি সম্পূর্ণ গলে যাবে? তাহলে এখানে যে কার্যটা হচ্ছে, কার্যটা মানে এখানে স্থিতিশক্তি, উপর থেকে ফেলা হচ্ছে বরফখণ্ডকে mgh। আবার কার্যটা যদি সম্পূর্ণ তাপে পরিণত হয়, সেই সূত্রটা আমি জানি, W ইকুয়ালস টু JH। তাহলে আমরা লিখতে পারি JH সমান এখানে mgh। আবার
তার মানে এখানে এইচ দাঁড়ালো এম জি স্মল এইচ বাই জে। এগুলো কাকে কি বলে সেগুলো তোমরা জানো, আমি আর ডিটেলসে যাচ্ছি না। আবার আমরা জানি এইচ সমান এম এল, বরফ যখন গলবে তখন আপেক্ষিক লিনতাপের এই সূত্রটা আমরা নেব। তাহলে এম এল ইকুয়ালস টু এম জি এইচ বাই জে। এম এম কেটে গেল, তাহলে কি বলেছে কত উচ্চতা থেকে ফেলা হলো, তার মানে স্মল এইচটা বের করতে হবে এখানে। স্মল এইচ মানে এল ইন্টু জে বাই জি। এল আমরা জানি 80 ক্যালোরি পার গ্রাম, যে আমরা জানি 4.2 ইন্টু 10⁻⁷ আর্ক পার ক্যালোরি, আর এটা 980। এটা যেহেতু সিজিএস পদ্ধতিতে হচ্ছে, তাহলে এটা যদি আমি গুণ করি, নিচে 10 দিলাম, এটা নিয়ারলি ইকুয়ালস টু 34.5 বা 34.5ই লিখি, নিয়ারলি ইকুয়ালস টু এত কিলোমিটার আসবে। তাহলে এত কিলোমিটার উচ্চতা থেকে, কিলোমিটার না এটা মিটার হবে, সরি, এত মিটার উচ্চতা থেকে বরফখণ্ডকে ফেললে বরফখণ্ডটা ভূমিতে আঘাতের সাথে সাথে সম্পূর্ণ গলে যাবে। না, এটা কিলোমিটারই হবে। এটা যদি আমি এদিকে রাফ করে দিচ্ছি, 8 ইন্টু 4.42 বাই 98 ইন্টু 10⁻, উপরে 7, 10⁸ মাইনাস নিচে 2, তাহলে 4, এটা 2 হলে 2, 4 দুগুণে 8, 18, 9, তাহলে 4 দুগুণে 8, 4 4 16 বাই 49 ইন্টু 10⁶ হয়, এত কিলোমিটার আসবে। ওকে, তারপরের অঙ্কটা একটু ডিটেলসে আছে, একটু বড় আছে, আমি করে দিয়েছি। -10°C উষ্ণতার, এটা রাফ, -10°C উষ্ণতার 10 গ্রাম বরফকে 100°C উষ্ণতার স্টিমে পরিণত করতে কত তাপ লাগে? তাহলে এখানে 3টে ধাপে হবে। -10°C উষ্ণতার বরফকে প্রথমে 0°C বরফে আনবো, 0°C বরফ থেকে 0°C জলে আনবো, 0°C জলটা থেকে 100°C জলে আনবো, 100°C জল থেকে স্টিম হবে। তাহলে দু ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন হচ্ছে, দু ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হচ্ছে। প্রথমটা দেখি, উষ্ণতার পরিবর্তন হচ্ছে -10° থেকে 0° বরফ। এটা H1 দিয়েছি, MS_T2 - T1, 10 গ্রাম বরফ, বরফের আপেক্ষিক তাপ 0.5, 0 থেকে -10 থেকে 0 হয়েছে, এখানে 50 ক্যালোরি পেলাম। তারপরে 0°C বরফ থেকে 0°C জল, এটা অবস্থার পরিবর্তনের লিন তাপ, এটা 10 ইন্টু এল আমরা জানি 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে 800 ক্যালোরি আমরা পেলাম। তারপরেরটা 0°C জল থেকে 100°C জল, H3, এটা হলো MS_T2 - T1, 10 ইন্টু জলের ক্ষেত্রে S1, 100° মানে 100 - 0, এতটা ক্যালোরি তাপ পেলাম। আর তারপরে 4th স্টেপে 100°C জল থেকে 100°C স্টিম, এটাও স্ফুটনের লিন তাপটা লাগবে, 10 গ্রাম ভর আর 537 ক্যালোরি পার গ্রাম হলো স্ফুটনের লিন তাপ, তাহলে এত ক্যালোরি পেলাম। এবার মোট তাপটা যোগ করে এত ক্যালোরি তাপ পেলাম। তাহলে -10°C বরফকে 100°C স্টিমে পরিণত করতে 7220 ক্যালোরি তাপ লাগবে। তারপরের অঙ্কটাও আমি করে দিয়েছি। 100 মিটার উঁচু জলপ্রপাতের শীর্ষদেশ ও পাদদেশের উষ্ণতার পার্থক্য কত হবে যদি তাপের 90% জলে আবদ্ধ থাকে? দেখো, এখানে যে অঙ্কটা করলাম একই ধরনের অঙ্কটা, উপর থেকে বরফ বা উপর থেকে জল যখন পড়বে তখন উষ্ণতার পার্থক্য কিভাবে হবে। এখানে যে স্থিতিশক্তিটা হয়েছে সেটা সম্পূর্ণ কার্যে পরিণত হয়েছে, W = mgh, আর এটা আমরা জানি যে এইচটা এদিকে এনেছি,
এইচ সমান mgh/j। এবারে এই এইচটা এখানে উষ্ণতার পার্থক্য করছে ms থিটা, থিটা হলো উষ্ণতার পার্থক্য, আর এদিকে mgh তার 90% জলে আবদ্ধ আছে, সেই 90%টা আমরা লিখেছি। তাহলে এম এস থিটা থাকলো, এখানে এম জি হলো 9.8, এইচ হলো 100 মিটার উঁচু জলপ্রপাত বলেছে, তার 90%। তাহলে এখানে থিটা আমরা বের করলাম 0.21 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এবারে দেখো সমভরের তিনটি তরলের উষ্ণতা যথাক্রমে থিটা 1, থিটা 2, থিটা 3। থিটা 1 সব থেকে বেশি, থিটা 2 তারপরে থিটা 3 সব থেকে ছোট, সব থেকে কম উষ্ণতা। আপেক্ষিক তাপ বলে দিয়েছে S1 S2 S3। তরল তিনটিকে একসঙ্গে এতক্ষণ আমরা দেখলাম যে দুটো জিনিসকে মেশানো হচ্ছে, এখানে তিনটে তরল একসাথে মেশানো হচ্ছে, মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত হবে। এবারে ক্যালোরিমিতির মূলনীতি কি বলে, যে দুই বা তার বেশি বস্তুকে যখন বিভিন্ন উষ্ণতার বস্তুকে যখন পাশাপাশি রাখা হবে, একটি বস্তু তাপ ছাড়বে, অপর বস্তু সেই তাপ গ্রহণ করবে, তাহলে গৃহীত তাপ সমান বর্জিত তাপ হবে। তাহলে গৃহীত তাপ সমান যদি বর্জিত তাপ হয়, তাহলে গৃহীত তাপ যোগ বর্জিত তাপ এটা সমান 0 হওয়া উচিত। এটা একটা আর একটার মাইনাস, মানে এটা যদি গৃহীত তাপ যদি 26 ক্যালোরি হয়, তাহলে বর্জিত তাপও 26 ক্যালোরি। 26 ক্যালোরি গৃহীত তাপ, 26 ক্যালোরি বর্জিত তাপ, তাহলে 26 - 26 সমান 0 হয়ে যায়। এটা আমি অ্যাজ এ এক্সাম্পল দেখালাম। তাহলে আমরা এইটা নিতে পারি, এই সূত্রটা। এবারে এই সূত্রটা থেকে আমরা আসি অঙ্কে। তাহলে H1 কি পাবো, সমভর বলেছে, তাহলে m যদি ভর হয় m S1, থিটা যদি অন্তিম উষ্ণতা হয় থিটা মাইনাস থিটা 1। H2 কি m S2 থিটা মাইনাস থিটা 2, আর H3 কি m S3 থিটা মাইনাস থিটা 3। এবারে এই সূত্রটা থেকে আমরা পেলাম H1 প্লাস H2 প্লাস H3 সমান 0। তাহলে আমরা H1 H2 জায়গায় বসিয়ে দিই m S1 থিটা মাইনাস থিটা 1 প্লাস m S2 থিটা মাইনাস থিটা 2 প্লাস m S3 থিটা মাইনাস থিটা 3 ইকুয়ালস টু 0। তাহলে এমগুলোকে আমি যদি কমন নিয়ে নিই, তাহলে দুদিক থেকে কেটে যাবে। তাহলে আমি লিখতে পারি থিটা ইন্টু S1 প্লাস S2 প্লাস S3 সমান S1 থিটা 1 প্লাস S2 থিটা 2 প্লাস S3 থিটা 3। অতএব থিটা সমান আমরা কি পাবো, S1 থিটা 1 প্লাস S2 থিটা 2 প্লাস S3 থিটা 3 বাই S1 প্লাস S2 প্লাস S3। এই অঙ্কগুলো সাধারণত তোমাদের ক্লাস টেস্টে হয়তো আসবে না, কিন্তু ধরো অলিম্পিয়াডে বা কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে তখন এই অঙ্কগুলো আসতে পারে, তো এগুলো দেখে রাখবে। আচ্ছা, তারপরে পরের কোশ্চেনটায় আসি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 25 গ্রাম জলের সাথে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 30 গ্রাম জল মেশানো হলো, মিশ্রণের তাপমাত্রা কত হবে। এটা সিম্পল ক্যালোরিমিতির থেকে অঙ্ক, এই ধরনের অঙ্কই তোমাদের ক্লাস টেস্টে আসবে। তাহলে এটা কি করব, 25 গ্রাম জল, সেটার আপেক্ষিক তাপ 1, টিটা হলো অন্তিম উষ্ণতা, আর সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। আর পরেরটা অন্য জলটা হলো 30 গ্রাম জল, এস হলো 1, আর এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, টি হলো অন্তিম উষ্ণতা। তাহলে এখানে হবে 5 দিয়ে কেটে দিই, 5 5 25, 5 6 30। তাহলে 5t ইকুয়ালস টু 120 মাইনাস 6t। তাহলে এদিকে আসলো 5 এর 6 11, t সমান 120। তাহলে t নিয়ারলি ইকুয়ালস টু 11 11 121 হয়, নিয়ারলি ইকুয়ালস টু 11 ডিগ্রি সেন্টিগ্রেড।
তাহলে 0 ডিগ্রি আর 20 ডিগ্রি জল দুটো মেশালে অন্তিম উষ্ণতা 11 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হবে। আরেকটা অঙ্ক এটা দিয়েছে, এই ধরনের অঙ্কগুলোও আসে যে শুধু জলের সাথে জল মেশানো বা অন্য কোনো বস্তু যেমন তামার সাথে জল মেশানো। 50 গ্রাম তামা আছে, তামার আপেক্ষিক তাপ বলে দেয়নি, এস আমি ধরে নিলাম, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে, চূড়ান্ত তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার সাথে জল মিশিয়েছে 100 গ্রাম জল, এস হলো 1, আর 50 ডিগ্রি হলো চূড়ান্ত উষ্ণতা, জলের উষ্ণতা ছিল 30 ডিগ্রি। তাহলে 50 2 100, তাহলে এখানে 50 ইন্টু এস সমান 2 ইন্টু 20, তাহলে 0 0 কেটে গেল, এস সমান 2 দুগুণে 4 5, মানে 0.8 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, বা ক্যালোরি পার গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ওকে, এখানে কোনো অঙ্কে বোঝার অসুবিধা হলে আমাকে বলো, আমি আরেকবার বুঝিয়ে দেবো।